নমস্কার, বাংলা স্ফিয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা যদি ইন্টারনেট খোলেন এবং বোঝার চেষ্টা করেন বিজেপি কি কি প্রতিশ্রুতি দিল, তাহলে দেখবেন একটা তথ্য জল করে অনেক তথ্যের উপরে ভাসছে। সেটা হলো বিজেপি এবার থেকে বেকারদের 3,000 টাকা করে ভাতা দেবে। আমি বারবার বলি, আমি ওল্ড স্কুলের জার্নালিস্ট। আমি খুব মন দিয়ে এবার এবার বিজেপি এই যে হেডিংয়ে তাদের যতগুলো প্রতিশ্রুতি আছে তার প্রত্যেকটা তন্ন তন্ন করে পড়ে দেখলাম। এই রকম কোনো প্রতিশ্রুতি এখানে আমি দেখতেই পেলাম না। এই খবরটি করেছে এরকম একজন পরিচিত রিপোর্টারকে আমি ফোন করে জিজ্ঞেস করলাম যে এটা তোরা কোথা থেকে পেলি। সে আমাকে বলল, দাদা এটা উনি মৌখিক বলেছেন। আমি বললাম, এত শয়ে শয়ে শব্দ যে দল লিখিতভাবে প্রতিশ্রুতি দিল, সেটা খালি শুধু বেকার ভাতার ক্ষেত্রে মৌখিক হতে পারে নাকি? আর হলেও মানুষ কখনো বিশ্বাস করবে? এর আগের ভিডিওটাই করেছিলাম যে ফেক বা অতিরঞ্জিত বা অর্ধসত্য খবরেই এই দুনিয়া এমনভাবে ছয়লাভ হয়ে গেছে যে আপনি পদে পদে ঠোকর খাবেন সত্য আর মিথ্যার মধ্যে বা সত্য আর অর্ধসত্যের মধ্যে তফাৎ করতে। কিন্তু আমি এই প্রসঙ্গে যাচ্ছি না। দেখুন, পশ্চিমবঙ্গ শাসন করেন একজন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর তিনি নির্ভর করেন আরও 3টে ময়ের উপর। তার একটা হলো মহিলা, আরেকটা হলো মুসলিম, আর তৃতীয় হলো, যতই শুনতে খারাপ লাগুক, মদ যদি এই 15 বছরে মদের ব্যবসার যে এক্সপোনেনশিয়াল সম্প্রসারণ বাংলায় ঘটেছে, সেটা যদি না হতো তাহলে আরও বোধহয় শয়ে শয়ে হাজার কোটি টাকা এই রাজ্যকে ঋণ নিতে হতো। আর ভরসার জায়গা ছিল মুসলিম। এখন সেখানে এবার মনে হচ্ছে না অতীতের তিনটি নির্বাচনে যেভাবে মুসলিমরা একেবারে ব্লক তৃণমূলকে ভোট দিয়েছে, এবার সেটার সম্ভাবনা আছে। অন্তত মুসলিমদের বেশ কয়েকটি গড়ে তার সম্ভাবনা যে নেই সেটা আমরা ইতিমধ্যেই দেখে এসেছি, আলোচনাও করেছি। তাহলে হারাধনের ছেলে বলতে একটাই থাকে, তার নাম মহিলা। আমি এই সংকল্পপত্র যখন অমিত শাহ পাঠ করছিলেন, অনেকক্ষণ যাওয়ার পরে আমার মনে হচ্ছিল যে এবার তো উনি থামলে পারেন, কেননা এত প্রতিশ্রুতি একটার পর একটা, এটা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল এতগুলো জিনিস মানুষ হজম করবেই বা কীভাবে, আর কীভাবেই বা বিজেপি এই সামান্য কয়েকদিন বাকি আছে তার মধ্যে এত প্রতিশ্রুতির কথা মানুষের কাছে পৌঁছে দেবে। এইসব ব্যাপারে দেখুন, বিজেপি হচ্ছে পৃথিবীর 1 নম্বর রাজনৈতিক দল হতে পারে। কিসের ভিত্তিতে তারা এটা বলেন তাও আমি জানি না, কেননা আমি যতদূর জানি যে কমিউনিস্ট পার্টি অফ চায়না হলো বাই এনি রেকর্ডিং পৃথিবীর সবচেয়ে বৃহত্তর দল। এখন যদি আপনি গণতন্ত্র আর একনায়কতন্ত্র বা একদলীয় শাসনের মধ্যে তফাৎ করতে চান, সেটা আপনার সমস্যা। কিন্তু আপনি যদি বলেন আপনি পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক দল, তাহলে কোথাও একটা কোয়ালিফাই করে বলতে হবে ব্র্যাকেটে গণতন্ত্র। সে যাই হোক, এখন প্রথম দফার ভোট হবে 23 তারিখ, আজকে 10 তারিখ হয়ে গেল। তার মানে 11 তারিখ 21 তারিখের পরে, 21 তারিখ বিকেল 4টের পরে আর কোনো প্রচার করা যাবে না প্রথম দফার ভোটে। হাতে বাকি রইল কদিন? তার মানে বড়জোর মেরে কেটে 10-11 দিন। একটা রাজনৈতিক দলের প্রতিশ্রুতিগুলি একেবারে তৃণমূল স্তরে পৌঁছানোর জন্য এই 10-11 দিন কি যথেষ্ট? আমি জানি না। বিজেপির প্রচার যন্ত্র অত্যন্ত শক্তিশালী। তারা হয়তো এর মধ্যে কয়েকটা যেটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম সেগুলোকে ডিসেমিনেট করতে পারে, কিন্তু সব কিছুকে
মানুষকে খাওয়ানোর জন্য যে সময়ের প্রয়োজন ছিল এটা আর হাতে অবশিষ্ট আছে বলে আমার মনে হয় না, যদি না কোনো কারণে ভোট পিছিয়ে যায়। কেননা সুপ্রিম কোর্ট আজকে আবার ন্যাকামি করে বলেছে যে এত লোক বাদ গেছে যে বিষয়টাকে আমাদের আবার নতুন করে ভাবতে হবে। এত ভাবা এই ঋত্বিক ঘটকের সংলাপের মতো ভাবা প্র্যাকটিস করো। ভারতবর্ষের সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত ক্ষেত্রে যেভাবে সত্যি করে দিচ্ছে আর কোথাও কিছু এর সমতুল কিছু হচ্ছে বলে আমার অন্তত মনে হয় না। কিন্তু আমি যেটা এতৎসত্ত্বেও বলবো সেটা হচ্ছে ইটস এ ভেরি কম্প্রিহেন্সিভ প্যাকেজ অফ ডেভেলপমেন্ট ইন এভরি সেক্টর। 13টা সেক্টরে এটাকে ভাগ করা হয়েছে এবং এর অভিমুখটা হলো দিদিমণির প্রশাসনের যে অভিমুখ, অর্থাৎ ঋণং কৃত্বা ঘৃতং পিবেত, আর কোনো কিছুই আমি করব না, আর ভিক্ষা দিয়ে যাবো সব খাতে জন্ম থেকে মৃত্যু। ওই যেটা তিনি বলে বেড়ান 105টা নাকি প্রকল্প আছে, কি ঠিক তার অভিমুখটা এর বিরুদ্ধে, এর বিপরীতে। এটা ইজ গুড নিউজ ফর দ্য পিপল অফ বেঙ্গল, এটা আমি মনে করি। কিন্তু তার মানে কি এই যে বিজেপি ফ্রিবিজ অ্যানাউন্স করেনি? দেখুন, ফ্রিবিজ বিষয়টা এখন হ্যাজ বিকাম পার্ট অ্যান্ড পার্সেল অফ ইন্ডিয়ান পলিটিক্স। বিজেপি মুখে বলে বটে, প্রধানমন্ত্রী বলেন বটে যে রেউড়ি কালচারে তিনি বিশ্বাস করেন না, কিন্তু আদতে বিজেপি যে পরিমাণ এই রেউড়ি দিয়ে থাকে বিভিন্ন রাজ্যে, বিভিন্ন প্রান্তে এবং সর্বোপরি কেন্দ্রে, তার ধারে কাছে কেউ আসতে পারে বলে আমার মনে হয় না। কিন্তু আজকে যখন এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়েছিল অমিত শাহকে, তিনি বলেছেন যে দেখুন, মানুষকে গোড়ার দিকে কিছুটা সাহায্য না করলে তার কর্মজীবনে এগিয়ে যাওয়ার পথ সেভাবে প্রশস্ত হতে পারে না। সুতরাং আমরা অনেক ভেবেচিন্তেই এই রেউড়ি বলুন আর যাই বলুন, ওয়েলফেয়ার বলুন, আমরা এগুলো করার সিদ্ধান্ত নিয়েছি। ঠিক আছে, ইট ইজ দেয়ার লজিক। এখন এই যে মহিলাদের ভোট সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের কতকটা নিশ্চিন্ত হয়ে থাকা, এটা যদি এ ব্যাপারে যে পাল্টা সব প্রতিশ্রুতি বিজেপি দিয়েছে, যদি সেগুলো তারা ঠিকমতো করে আগামী 10-15 দিনে বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্তে ছড়িয়ে দেয়, তাহলে দেখা যাবে যে ভোট যত কাছে আসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাগলামি এমন একটা উচ্চগ্রামে উঠবে যে সেটা কল্পনা করাও যাচ্ছে না। কেন বলছি এ কথা? দেখুন, মহিলাদের জন্য হেন সুবিধে নেই যেটা বিজেপি প্রমিস করেনি। প্রথমেই বলে দিয়েছে যে সমস্ত চাকরিতে 33% সংরক্ষণ থাকবে মেয়েদের জন্য। অবশ্যই সরকারি চাকরিতে, বেসরকারি চাকরিতে সংরক্ষণের ব্যাপারে তো রাজ্য সরকার নাক গলাতে পারে না। প্রাথমিক থেকে স্নাতকোত্তর, কেজি টু পিজি, মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষা, সমস্ত মেয়েদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান, যার মধ্যে ওপিডি এবং অ্যাডভান্স চিকিৎসাও থাকবে। সমস্ত মেয়েদের জন্য বিনামূল্যে সব পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত। জানি না এর মধ্যে মেট্রোও যদি পড়ে যায় তাহলে তো সোনাই সোহাগা। বাস ট্রামে তো আজকাল আর চট করে লোকে চড়তে চায় না, মেট্রো খুব ব্যবহার করে, এবং মেট্রোও হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট। এটা যদি পড়ে যায় তাহলে কিন্তু মেয়েরা সত্যিই খুব খুশি হবে। এরপরে বলেছে যে মিশন আত্মনির্ভর মহিলা, মেয়েদের স্বনির্ভর গোষ্ঠী তৈরি করার জন্য 5,000 কোটি টাকা বরাদ্দ হবে। বালিকা আলো, মেয়েদের অবিচ্ছিন্ন আর্থিক সহায়তা দেওয়া হবে এবং 18 বছর তখন যার বয়স হবে তাকে দেওয়া হবে 2 লাখ টাকা। আর বিধবা ভাতা 1,000 থেকে বাড়িয়ে 1 লাফে করা হবে 3,000 টাকা।
রাজ্য পুলিশে 9টি মহিলা পুলিশ ব্যাটালিয়ন গঠন করা হবে এবং রাজ্য সশস্ত্র পুলিশ বাহিনীতে 3টি মহিলা ব্যাটালিয়ন তৈরি হবে। এখন এর মধ্যে কিন্তু কোথাও লক্ষ্মীর ভাণ্ডার বা অমুক তমুক এইসব কথাবার্তা কোথাও নেই। যেটা আছে সেটা একমাত্র বিধবা ভাতার ক্ষেত্রে একটা 3 গুণ বৃদ্ধি। আর যুবদের ক্ষেত্রে যেটা আছে, যেটা হচ্ছে আমার মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বেশি শিরোপপীড়ার কারণ, এবং তিনি সেই শিরোপপীড়ার আসল উৎসে না পৌঁছে ওই যেভাবে আমরা অ্যানালজেসিক খেয়ে সাময়িকভাবে মাথা ব্যথার বন্ধ করার চেষ্টা করি বা কমানোর চেষ্টা করি, সেটা করতে তিনি একটা আধা কাচড়া এই বেকার ভাতা চালু করেছেন, যা কিছু লোক পেয়েছে কিছু লোক পায়নি। এখন মঞ্চে মঞ্চে বলে বেড়াতে হচ্ছে আপনারা যারা পাননি তারা পাবেন, আর মহিলাদের বলে বেড়াতে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার আপনারা সারা জীবন পাবেন। আরে সারা জীবন কি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকবেন নাকি? এই ধরনের উক্তি যখন একজন মুখ্যমন্ত্রী করেই যান এবং এইভাবে মানুষকে বিভ্রান্ত করেন, সারা জীবনের মতো কোনো কিছু দেওয়ার কোনো অঙ্গীকার কি কোনো নির্বাচিত সরকার করতে পারে? তাদের যে ক্ষমতার মেয়াদ, সেই মেয়াদ সীমার মধ্যে তারা যা খুশি তাই বলতে পারে, আমরা করব। কিন্তু একজন মহিলা সারা জীবন ধরে লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে যাবেন, এই রকম একটা ডাহা মিথ্যে কথা মুখ্যমন্ত্রী দেখুন সর্বত্র বলে বেড়াচ্ছেন। যুবাদের ক্ষেত্রে যে প্রতিশ্রুতি গুচ্ছ দেওয়া হয়েছে সেটাও আমার মতে এটা কিন্তু যদি ভালো করে বিজেপি প্রচার করতে পারে, তাহলে আমাদের রাজ্যের যে হাজার হাজার লক্ষ লক্ষ আনএমপ্লয়েড ইউথ, তারা কিছুটা হলেও আকৃষ্ট তো হবেই। এর প্রথমেই আছে প্রত্যেক পরিবার পিছু একজন সদস্যকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। শিক্ষিত যুবকদের চাকরির জন্য প্রতিটি ব্লকে নেতাজি বিপিও তৈরি করা হবে, মানে 343টা ব্লক আছে, 343টা বিপিও। 10,000টা স্টার্ট আপ বিজনেস নতুন করে তৈরি করা হবে এবং বিনিয়োগকারীরা সেই ব্যবসাতে ভর্তুকি যুক্ত ঋণ পাবেন 25 লাখ টাকা পর্যন্ত। 20 লক্ষ যুবকের দক্ষতা অর্জনের জন্য প্রতিটি ব্লকে নেতাজি ভোকেশনাল ট্রেনিং সেন্টার স্থাপন করা হবে। সহজ পাঠ কর্মসূচির আওতায় বিনামূল্যে বই, ব্যাগ, স্কুল ইউনিফর্ম, সাইকেল এবং ডিজিটাল ট্যাবলেট সরবরাহ করা হবে। বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের জন্য 20,000 কোটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তহবিল স্থাপন করা হবে। 10,000 কোটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তহবিলের মাধ্যমে 100টি নতুন সরকারি কলেজ এবং 50টি নতুন পলিটেকনিক কলেজ প্রতিষ্ঠা করা হবে। প্রতিটি ব্লকে কমিউনিটি স্পোর্টস সেন্টার, প্রতিটি মহকুমায় মাল্টি স্পোর্টস স্টেডিয়াম এবং প্রতিটি জেলায় ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। শৈলেন মান্না রাজ্য ক্রীড়া বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করা হবে। তার মানে দেখুন, ইউথের অ্যাসপিরেশন এবং ডেপ্রিভেশন, এই দুটো বিষয়কেই বিজেপি স্কোয়ারলি অ্যাড্রেস করেছে। ডেপ্রিভেশন চাকরির ক্ষেত্রে, সেখানে কিন্তু এই ভাতা দিয়ে তুমি 1,000 টাকা নাও, তুমি 500 টাকা নাও, এই গল্পে না গিয়ে তারা ঠিক যেভাবে ইউথকে ইনসেন্টিভাইজ করা উচিত, এবং ভারতবর্ষের বাকি প্রায় সমস্ত রাজ্যে যে মডেলটা খুব সাকসেসফুলি ইমপ্লিমেন্টেড হচ্ছে, এমনকি হরিয়ানার মতো ছোট রাজ্যেও তারা এখানে সেটা রেপ্লিকেট করতে চেয়েছেন। তার মানে যদি একটা সরকার গ্যারান্টি দেয় যে পশ্চিমবঙ্গে 10 কোটি ভোটার আছে, আর হাউসহোল্ড কত আছে এক্স্যাক্টলি আমি বলতে পারছি না, যাই থাকুক, তাদের মধ্যে প্রত্যেকটা হাউসহোল্ড থেকে একজনের চাকরি,
হয়তো সেটা সম্পূর্ণ নিঃশর্তে হবে না। যদি বাড়িতে আরও একজন বা একাধিক ব্যক্তি চাকরি করেন সেক্ষেত্রে হয়তো হবে না, কিন্তু যে পরিবারে কার্যত কোনো আয় করার লোক নেই সেক্ষেত্রে যদি প্রতি পরিবার পিছু একজনের চাকরি হয় তাহলে এর চাইতে ওয়েলকাম মুভ বেকারদের কাছে কি থাকতে পারে। একই সঙ্গে দেখুন, মানুষকে ভাতামুখী না করে বিজেপি যেটা চেষ্টা করেছে সেটা হলো তুমি ব্যবসা করো, আমরা সাহায্য করব, 25 লক্ষ টাকা পর্যন্ত লোন দেব, তার মধ্যে একটা বড় অংশ থাকবে ভর্তুকি। তোমরা বেকার ভাতার মুখাপেক্ষী না হয়ে নিজেদের করো, ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে জব ওয়ার্দি করে তোলো, ইন্ডাস্ট্রি ওয়ার্দি করে তোলো, যাতে এই ট্রেনিংয়ের শেষে তোমাদের নেওয়ার জন্য বিবিধ কোম্পানি তারা উন্মুখ হয়ে বসে থাকে। এই একই কথা আমাদের মহারানীও বারবার বলেছেন বটে, কিন্তু কার্যত কিছুই হয়নি। এরপরে লেখাপড়ার ক্ষেত্রে যেসব বলা হয়েছে, সত্যিই তো পশ্চিমবঙ্গে আজকে বিদ্যালয়গুলির পরিকাঠামো দেখলে তাদের হাল সচক্ষে যে কেউ যদি পর্যবেক্ষণ করে কান্না ছাড়া আর কিছু পাবে না। কোথাও স্কুলে ছাদ নেই, কোথাও দরজা জানলা নেই, কোথাও চক ডাস্টার নেই, কোথাও বেঞ্চি নেই, কোথাও শিক্ষক নেই, একেবারে কমপ্লিট নৈরাজ্য প্রিভেলিং ইন দ্য এডুকেশন সেক্টর। সেখানে যদি 20,000 কোটি টাকা পশ্চিমবঙ্গে ব্যয় হয় বিদ্যালয়গুলোর পরিকাঠামো উন্নতির জন্য, সত্যিই যদি হয়, তাহলে তার চাইতে ওয়েলকাম মুভও কিছু হতে পারে বলে আমার মনে হয় না। আর একটা মুভ যেটার কি প্রয়োজন আছে আমি জানি না, আরও 100টা নতুন সরকারি কলেজ এবং 50টা নতুন পলিটেকনিক কলেজ প্রতিষ্ঠা করা, এগুলো করা মানেই তো 100টা সরকারি কলেজের কি দরকার। এই অ্যাসেসমেন্টগুলো কারা করেছে না করেছে আমি তার মধ্যে ঢুকছি না। এবার যেটা বিজেপি খুবই বুক চিতিয়ে বলবে সেটা হলো কৃষকদের জন্য তারা যে স্কিমগুলো অ্যানাউন্স করেছে, কিষাণ সম্মান নিধি, 75 লক্ষ কৃষক এর ফলে বছরে উপকৃত হবেন। এখন কত করে টাকা পাবেন তারা বছরে জানেন? 18,000। আচ্ছা, সব ভূমিহীন কৃষক এবং ভাগচাষীদের প্রতি বছর 8,000 করে টাকা দেওয়া হবে। আচ্ছা, এমএসপি যাতে কৃষকরা সঠিক সময়ে সঠিক মূল্যে পান তার জন্যে 5,000 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। 20,000 কোটি টাকা কৃষক সুরক্ষা কৃষি পরিকাঠামো তহবিলে রাখা হচ্ছে। ক্ষুদ্র প্রান্তিক ভূমিহীন কৃষকদের জন্য সন্তানদের জন্য বিনামূল্যে লেখাপড়ার ব্যবস্থা হবে। কৃষকদের যাতে চাষ করতে অসুবিধে না হয় তার জন্য 8 ঘন্টা অবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে। এছাড়া মৎস্যজীবীদের প্রতি বছরে 6,000 টাকা অনুদান করা হবে। একটা ফিশিং ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য 2,000 কোটি টাকার একটা কর্পাস তৈরি হবে। এছাড়া ক্ষুদ্র প্রান্তিক ভূমিহীন কৃষক এবং মৎস্যজীবীরা 3 লক্ষ টাকা অবধি বিনামূল্যে দুর্ঘটনা বিমা পাবেন। আর পশ্চিমবঙ্গকে দেশের সবচেয়ে বড় দুধ উৎপাদক হিসেবে গড়ে তোলার জন্য বাংলা হোয়াইট রেভলিউশনে 1,000 কোটি টাকা বরাদ্দ করবে। দেখুন, গুজরাটে, পাঞ্জাবে এইসব ব্যাপারে অনেক তারা এগিয়ে গেছে। আলু চাষিদের অবস্থার উন্নতি করতে 500 কোটি টাকা পটাটো ইনসেন্টিভ প্যাকেজও দেবে। আর হেলথের ক্ষেত্রে আরও নানাবিধ প্রতিশ্রুতি আছে, যার মধ্যে সবচেয়ে সিগনিফিক্যান্ট হলো বিজেপির যেটা সবচাইতে শক্ত গড়, সেই উত্তরবঙ্গের জন্য ঢালাও
এইমস হবে, আইআইএম হবে, আইআইটি হবে। এখন যে উত্তরবঙ্গের যে বঞ্চনাবোধ, সেই বঞ্চনাবোধকে ক্ষমতায় এসে তারা কিভাবে অ্যাড্রেস করবেন তার একটা সুন্দর রূপরেখা এখানে কিন্তু তারা তৈরি করেছেন। এছাড়া ধরুন এই অ্যান্টি করাপশান ইত্যাদি অমুক তমুক, এগুলোকে আমি খুব নম্বর দিই না, কেননা ক্ষমতায় আসার আগে সবাই এই ধরনের কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন, 11টা না 12টা কমিশন গঠিত হয়েছিল, আমাদের কয়েক কোটি টাকা জলে চলে গেছে, কিন্তু কারুর কিচ্ছু হয়নি। সুতরাং কিছু প্রমিস থাকে যেগুলো বায়বীয়, কিছু প্রমিস থাকে যে প্রমিসের জন্য করতে হয়, আর কিছু প্রমিস থাকে যেগুলো কংক্রিট। এবং সেই কংক্রিট প্রমিসগুলো কোন কোন সেক্টরের ক্ষেত্রে সবচেয়ে বেশি হাইলাইটেড হয়েছে সেটার মধ্যেই কিন্তু সুপ্ত থাকে একটা দলের রাজনৈতিক সাফল্যের রেসিপি। মহিলাদের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি ইতিমধ্যেই 10 গোল দিয়েছে। বেকার যুবকদের ক্ষেত্রে 5 গোল দিয়ে বসে আছে। এই দুটো যদি কমিউনিটি এক জায়গায় হয়ে ঠিক করে যে না, এনাফ ইজ এনাফ, তাহলেই ঘটি ওল্টানো অবধারিত। এরপরে রইল মুসলমান। এ রাজ্যে 27%, 28%, 30% মতান্তরে সংখ্যালঘু মানুষের বাস। এই যে ট্র্যাডিশনাল ফ্রেম যেটা সবাই ফলো করে থাকে, সংখ্যালঘু উন্নয়ন, যেন সংখ্যালঘুরা তারা সংখ্যাগুরুদের মতো ভারতবর্ষের নাগরিক নন, তারা শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট এবং পিছিয়ে পড়া ওবিসিদের মতো বিশেষ যত্নের দাবি রাখেন। বিজেপি যবে থেকে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসছেন, না কেন্দ্রে না রাজ্যগুলোতে মুসলিমদের জন্য আলাদা করে কিছু করেননি। তাদের একটাই স্লোগান যে সবকা সাথ সবকা বিকাশ, ইদানিং জুড়েছে নাকি সবকা বিশ্বাস। এবং আজ পর্যন্ত কেউ বলতে পারেনি যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে ওয়েলফেয়ার কর্মসূচিগুলো আছে তার সুফল মুসলিমদের পর্যন্ত পৌঁছয় না। অতএব মুসলমানদের ভারতবর্ষের মধ্যে আরেকটা ভারতবর্ষের নাগরিক হিসেবে না ভেবে সামগ্রিক অর্থে ভাবার চেষ্টা করেছে বিজেপি। এটাও একটা নতুন পরীক্ষা। সুতরাং দেখা যাক কত ধানে কত চাল। নমস্কার, ভালো থাকবেন।